আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি যে জায়গাটার মধ্যে আছি এখানে নেটওয়ার্কটা একেবারে দুর্বল, যার জন্য একটু সন্দিহান ছিলাম যে আমি মানে আছি কিনা, আপনার কথা শোনা যাচ্ছে কিনা। তো হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আজকে একদম শুরুতেই কানেক্ট করার জন্য ধন্যবাদ। আর আমি আপনার এই লাইভ গুলো শুনি প্রায় 5 বছরেরও বেশি সময় হয়েছে, কিন্তু কখনো লাইভে যুক্ত হওয়ার ইচ্ছা জাগে না। কিন্তু আজকে কিছু হলে একটা বিশেষ কারণে আমি প্রশ্ন যাই সরাসরি, সেটা হচ্ছে যে আমি একজন মুমিন। মুমিন মানে হচ্ছে যে মানে কোনো কিছু মানে একদম না চিবিয়ে গেলে ভালো আর কি, মানে খাইতে হবে, যাচাই বাছাইয়ের দরকার নেই। যাচাই বাছাই করলে পারে মুমিনত্বটা ঠিক না। তো এখনো পর্যন্ত মুমিন আছি, তবে আমার যেটা জানতে ইচ্ছা করতেছে সেটা হচ্ছে যে আমরা যারা মুমিন আছি আমাদের মধ্যে অনেকেই দেখি ইদানিং ভাগ হয়ে যাচ্ছে। যেমন ধরেন যে কিছু কিছু মুমিন দাবি করতেছে যে আমরা যেহেতু হাদিসের মধ্যে অনেক ভেজাল ভেজাল আছে, হাদিস ছেড়ে যদি আমরা নিতে যাই তাহলে একটু বিতর্কের মধ্যে পড়ে যায়, আমাদের বিশ্বাসটা ঠিক না। সেই জন্য কিছু কিছু মুমিনরা চালাকি করে হাদিসটাকে বাদ দিতে চাইতেছে, বলতেছে যে না, হাদিস আমরা মানি না, আমরা শুধু কোরআন মানি, মানে আহলে কিতাব আর কি। তো আহলে কোরআন, হ্যাঁ। আমি যেটা খেয়াল করলাম, আহলে কোরআন আর কি। তো আমি যেটা খেয়াল করলাম খুব দুঃখজনক ভাবে, যে আমরা যদি হাদিস না মেনে শুধু কোরআনকে মানতে চাই তাহলে কোরআন কোরআনও আমরা মানি না। কি কারণে মানি না? কোরআন যে একটা কোরআন, এবং এটা যে ঐশী বাণী, এবং যে এটা যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল ওহী হিসেবে, এটা প্রমাণ করতে গেলে হাদিস লাগে। কারণ হেরা গুহা এবং সেখানে ধ্যান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আল্লাহর ওহী আসা, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসা, এই বিষয়গুলা আমরা কখনো কোরআনের মধ্যে পাইনি। আমি যতদূর জানি আর কি, যে কোরআন কোথাও বলে নাই যে আমি এই বানিয়ে জিবরাইলের মাধ্যমে নিয়ে আসলাম, অথবা হেরা গুহাতে নিয়ে আসলাম, অথবা কিভাবে যে নাজিল হওয়ার যে ঘটনাটা, সেই পুরা ঘটনাটা, এটা যদি কোরআন থেকে প্রমাণ করতে চান তাহলে প্রমাণ করা কঠিন হয়ে যাবে। কারণ আমাদের হাদিসে যাইতে হবে। কারণ হেরা গুহাই যে জন্মগ্ন ছিলেন এটা প্রমাণ করতে গেলে হাদিস লাগবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী নাজিল হয়েছিল কোরআন, এটা প্রমাণ করতে গেলে হাদিস লাগে। মানে বিভিন্ন ভাবে আমরা হাদিসের কাছে আটকে যেতেছি। তো হুম। এখন আমি জাস্ট আপনার কাছে শেয়ার করতে যাচ্ছি যে আমরা যদি হাদিস না মেনে শুধু কোরআন মানতে চাই তাহলে সেটা সম্ভব কিনা, হাদিস ছাড়া সম্ভব কিনা সেটা, কোরআনটাকে হাদিস ছাড়া জাস্টিফাই করা। কোরআন মানা যায় না ভাই। কোরআনের অনেক কিছুই আপনি কোনো অর্থই পাবেন না। কোরআনের কোনো অর্থ থাকে না। আর যদি হাদিস না মানেন তাহলে হ্যাঁ, কোরআন হচ্ছে একটা অর্থহীন একটা ভুংচুঙের বই। হ্যাঁ, টুকটাক হ্যাঁ, ভুংচুং হ্যাঁ। ইত্যাদি বই। এইটার কোনো অর্থই নাই আচ্ছা, আসলে। এইটার সাথে আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন আমি ছোট্ট আকারে জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কোরআনের কিছু আয়াত আমরা মুমিনরা দাবি করি যেগুলো মৌলিক মৌলিক ভাষায় লেখা অথবা মৌলিক বক্তব্য আল্লাহ তাআলার, কিন্তু সেটা আমাদের সাধারণ জ্ঞান দিয়ে আসলে বিশ্লেষণ করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, যার জন্য আমাদেরকে তাফসীরের দিকে যেতে হয়। আরো অনেক কি কি আছে সেগুলোর দিকে যাইতে হয় এটাকে ঠিকঠাক মতো বোঝার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সৃষ্টিকর্তার ঐশী বাণী হচ্ছে কোরআন, সেটা বোঝার জন্য মানুষের তৈরি, মানুষের লেখা, মানুষের জ্ঞান দ্বারা রচিত যে তাফসীর গুলা, তাফসীর তো অবশ্যই সেটা উহি না, তাই না ভাইয়া? তাফসীর গুলো তার উহি না। তাফসির গুলা হচ্ছে যেগুলা হচ্ছে ক্লাসিক্যাল তাফসির, যেগুলা হচ্ছে প্রখ্যাত আলেমদের লেখা তাফসির, সেগুলা হচ্ছে মোহাম্মদ যেই কথাগুলা বলেছে এই আয়াতটা সম্পর্কে, তার সাহাবীরা হুম, যেই বুঝটা বুঝেছে বা তার তাবেঈনগণ যেই বুঝটা বুঝেছে, সেই বক্তব্যগুলা তাফসিরের ভিতরে থাকে। তখন আমরা বুঝতে পারি যে নবী মোহাম্মদ এই আয়াতটাকে কিভাবে ব্যাখ্যা করেছে মানুষদের কাছে, এবং তার সাহাবীরা কিভাবে আয়াতটাকে বুঝেছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, কি ঘটনা, আশপাশের ঘটনা কি, না মানে আগের ঘটনা কি, পরের ঘটনা কি, এগুলো সবকিছুই জানা যায় তাফসির থেকে। তাফসিরটা আবার নির্ভর করে হাদিসের উপরে। হ্যাঁ। তার মানে কোরআন ঘুরে এবং ফিরে আবার হাদিসের কাছে যাইতে হচ্ছে। হ্যাঁ, ঘুরে ফিরে হাদিসের কাছে যাইতে, হাদিস ছাড়া উপায় নেই ভাই। হাদিস ইনফ্যাক্ট কোরআনের থেকে বেশি ইম্পর্টেন্ট হইতেছে হাদিস। কারণ আমারও তাই মনে নিজস্ব হচ্ছে। কোরআনের নিজস্ব কোনো অর্থ হয় না। হ্যাঁ, হাদিস দ্বারাই কোরআনের অর্থ বুঝতে হয়। হাদিস ছাড়া কোরআনের কোনো আচ্ছা, অর্থ নেই। তাহলে সরি আপনাকে থামিয়ে দিচ্ছি। তাহলে ধরেন যে আল্লাহ তাআলা, আল্লাহ তো মহাজ্ঞানী পরাক্রমশালী সর্বশক্তিমান মহাজ্ঞানীও, তো উনি যে হ্যাঁ, কথাটা আমাদের কাছে বলতে চাচ্ছেন সেটা বোঝার জন্য আবার মানুষের ব্যাখ্যা প্রয়োজন হচ্ছে সেখানে। যে আমি যদি মনে করি যে তাফসীর গুলা মানুষের লেখা, হাদিস গুলা মানুষের লেখা, তো এই দিক থেকে চিন্তা করলে আল্লাহর ভাষা মানুষকে বোঝানোর ক্ষেত্রে আল্লাহর চাইতে মানুষ বেশি জ্ঞানী হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তা তো হয়ে যাচ্ছে, কিন্তু কোরআনে তো লেখা আছে আমি সহজ ভাষায় বিস্তারিত ভাবে কোরআন নাজিল করেছি যেন তোমরা কিন্তু ওই বুঝতে পারো। কোরআনেই তো আমার লেখা আছে যে কিছু কিছু বিষয় সম্বন্ধে লেখা আছে যেগুলো মানুষের জ্ঞানের বাইরে, অথবা মানুষ এগুলো সহজে বুঝতে পারবে না, মানুষের বোঝার সীমার মধ্যে না, এরকমও তো আছে নাকি?
সেরকম আছে ভাই, পরস্পর বিরোধী কথাবার্তা আছে, এখন কি বলবো বলেন। আচ্ছা আচ্ছা। তো তারপরে না, এটা অবাক হওয়ার বিষয় হচ্ছে যে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান একবার, আমি নিউজ লেটারে দেখছি আর কি, যে উনি হাদিস বাতিল করতে চাচ্ছেন, অথবা সংশোধন করতে যাচ্ছেন, যে হাদিস গুলা বিতর্কিত এবং এগুলা ইসলামের যে কোরআন, সে কোরআনের সাথে চায় না, সাংঘর্ষিক হয়ে যায়, সুতরাং সে হাদিসকে বাতিল করার চিন্তা ভাবনা করতেছিল। সেটা আসলে করছে হ্যাঁ, কিনা জানি না, তবে আমি শুনছিলাম যে এরকম হ্যাঁ, উনি এরকম হাদিস কিছু গুলো নিতে যাচ্ছেন না। দেখছিলাম, পত্রিকাতে দেখেছিলাম আমিও। সৌদি আরবের সুলতান, যে হ্যাঁ মানে বর্তমানে যে ইয়া আছে, সে প্রিন্স, সে হচ্ছে গিয়ে এই হ্যাঁ। কথা বলেছিল, শোনাচ্ছিলাম আমিও। হ্যাঁ, হ্যাঁ, যদি তাই হয় তাহলে প্রিন্স তো অবশ্যই আরবদের, সৌদি আরব যেহেতু আমাদের মানে ইসলামী আবেগ, ওই সৌদিকে ঘিরেই প্রবর্তিত হয় সবসময়। সৌদি পবিত্র জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, এবং অন্য অনেক বিষয় আছে যেটা ইসলামের জন্য ইম্পর্টেন্ট, সৌদিকে ঘিরেই সবকিছু আবর্তিত হয়। তো সেই সৌদির একজন বাসা হিসেবে উনি, ওনার তো জ্ঞান তো কম থাকার কথা না, অবশ্যই প্রচুর জ্ঞানী মানুষ হওয়ার কথা ইসলাম সম্পর্কে। তো উনি তো অবশ্যই জানার কথা যে হাদিস যদি আমরা বাতিল করতে যাই তাহলে তো কোরআনকে আমরা টিকাইতে পারবো কিনা সন্দেহ আছে। সেটা তো জানার পর কি এরকম উনি করতে চাইলে বিষয়টা, মানে আপনি হুম। কি মনে করেন এই ব্যাপারে? কারণ সেই প্রিন্স তো এখন সৌদি আরবে ইউরোপের মতো বানায় ফেলছে। সে তো সিনেমা টিনেমা নিয়ে গেছে। সৌদি আরবে এখন সিনেমা চলে, নাচ গান হয়, হ্যাঁ, বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন কনসার্ট টনসার্ট করতেছে সে। তার ইসে এগুলা হইতেছে, তার অনুমতিতে এগুলা হইতেছে। সে তো ভাই আসলে ইসলামের লোক না, সে তো আসলে ইসলামের সে তো আসলে ইউরোপিয়ান টাইপের লোক। হ্যাঁ, তার পরিবার, তার জীবনযাপন সবকিছুই হচ্ছে ইউরোপিয়ান টাইপের। তো এই হচ্ছে অবস্থা হুম, ভাই, ঠিক এগুলা আছে, অনেক সেটাই আমি কিন্তু। আলোচনার বিষয়। গুরু ভাই, আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন হুম। আছে, না হলে আপনাকে বিদায় জানাবো? না, আমি আমার এইটুকুই কনফিউশন ছিল, আমি এইটুকুই জানার জন্য আপনাকে চাইছিলাম যে একটু যুক্ত করেন আমাকে। আমি জানছি, ধন্যবাদ আপনাকে। পরবর্তী ঠিক যারা আছে আছে ভাই, তাদেরকে যুক্ত করেন, আমি আলোচনা শুনি। ঠিক আছে ভাই, ভালো লাগলো কথা বলে, আবারও কথা হবে। আপনাকে বিদায় জানাই। উম, হ্যাঁ ভাই, আসলে আমি তো মানে এই ফার্স্ট আপনার লাইভে যুক্ত হইলাম, তো একটু নার্ভাস লাগতেছে। তো আমি মাদ্রাসায় পড়ছি, তো তো এখন দেখা যাইতেছে যে আমি হাফেজ হইছি। হাফেজ হওয়ার পর এখন আর মনে করেন যে ইসলামের যে বিষয়, কিছু কিছু বিষয় আমি পড়ছি বা হাদিস পড়ছি। তো মনে করেন যে একদিন একটা হাদিস আমার সামনে আসছে। আমি তো ফেসবুকে থাকি প্রায় বেশিরভাগ সময়, নিউজ ফিডে ফেসবুকে থাকি আর কি। তো ফেসবুকে ঘাটতেছি, তো এমন সময় দেখলাম যে কিছু একটা পোস্টের মধ্যে মনে করেন যে ইসরায়েলি কিছু মেয়েদের ছবি দেওয়া। তো ওই পোস্টে মানে একটা একটা ক্যাপশন আর কি, অনেক বড় লেখা ছিল। তো ওই লেখার মধ্যে দেখলাম যে এটাই ফার্স্ট একটা অভিজ্ঞতা, খুবই খারাপ একটা অভিজ্ঞতা হইলো, যেটার দ্বারা আমারই ইমান একবারে নড়বড় হয়ে গেছে আর কি। যেটা হচ্ছে আপনার ওই যে ইসলামে ওই সে ওই পোস্টের যে করছে, উনি লেখছে আর কি যে যদি ইসরায়েল যদি বিজয় হয়, তাহলে ওই ইসরায়েলের মেয়েরা আমাদের গনিমতের মাল, এবং এদের এদের সাথে সহবাস করা যায়। তো হ্যাঁ, এই হ্যাঁ, লেখাটা আমি পুরো দুর্বল হবে। হ্যাঁ এই লেখাটা আমি পুরো অবাক, অবাক হয়ে গেলাম গা, আসলে কিভাবে সম্ভব। তারপর দেখলাম যে সে হাদিস টাদিস দিয়া একদম রেফারেন্স সহ দিয়া দিল একবারে। তো আমি তো পুরো অবাক হয়ে গেলাম গা। আমি তো মাথা মুথা একবারে পুরা নষ্ট হয়ে গেলাম। আমি কি 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 দেখলাম, এটা আমি কি পড়লাম। যে পরে আমি এই হাদিসটা তো কোনো মতে বিশ্বাস হইতেছে না। তারপর আমি তো মনে করেন যে এই যে গুগলে এসে আমি দুনিয়ার ঘাটাঘাটি করছি। পরে তো আমি পুরা বলদ হয়ে গেলাম গা। আমি কি রে ভাই, কি দেখলাম এটা। আমি তো পুরো অবাক। পরের থেকে আমার মনে করেন যে এই যে সন্দেহ শুরু হয়েছে, আমি তো কোনোভাবেই এই হাদিস মেনে নিতে পারতাছি না। তারপর আপনার যে তারপরে থেকে আমি রিসার্চ করা শুরু করছি। তো যদিও আমি ছোট, আমি বয়স একবারই কম। আমি এখন হাফেজ হওয়ার পরে আমি এখন মাদ্রাসা ছেড়ে আসছি আর কি। এখন আমি স্কুলে পড়তেছি, ক্লাস 9-এ পড়তেছি। তো ক্লাস 9-এ ভর্তি হয়েছি। তো আমি রিসার্চ করতেছি আর কি ইসলাম নিয়ে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে যতই ভিতরের গভীরে ঢুকি, যতই ভিতরে যাই, যতই গভীরে যাই, ততই শুধু মনে করেন যে আমার ঘৃণায় বমি আসে, বুঝছেন ভাই। এখন বমি আসে আমার, যে এই এটা যদি আমি আরো আগে জানতাম, তাহলে আমি কি বলবো, আসলে আমার কিছু বলার আসলে কোনো ভাষা নাই। তো আমি আগেও ফারাজ ভাইয়ের
এদের সাথে আমি কথা বলছিলাম, মাসিয়া ভাই একটা লাইভ করে সংশয় ডেইলি লাইভ শো, ওই জায়গায় আমি অনেক দিন জয়েন হয়েছিলাম, বাট আপনার সাথে কখনো জয়েন হয় নাই, কথা বলা হয় নাই আর কি। এই কারণে আমি আজকে আসলাম কথা বলার জন্য আর কি একটু। তো খুবই সবচেয়ে বড় ভালো বিষয় লাগলো হচ্ছে যে সি আমি লর্ড যখন ভাই। হ্যাঁ বলেন। তো সবচেয়ে বড় বিষয় হলো ওই জিনিসগুলো আমি দেখার পরে মানে আমার পুরা, আমি তো কোনোভাবে মানতে পারতেছি না। আর ওই যে মাদ্রাসার যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো আমার কাছে খারাপ লাগতো, কিন্তু আমি শুধু ইসলামের দিকে তাকায়া মানে ইসলামের দিকে ইয়ে করে যে যাই করতেছি আল্লাহর জন্যই তো করতেছি, যাই করতেছি ভালোর জন্যই তো করতেছি। কিন্তু আমি আসলে কোনোদিন কল্পনাও করতে পারি না যে ইসলামে এমন একটা বিধান থাকতে পারে যে মানে দাসীদের সাথে সহবাস করা যায়, বা এরকম কিছু একটা বিধান থাকতে পারে, বা এই কাফেরদেরকে হত্যা করার এই বিষয়টা আমি জানতাম, কিন্তু এই দাসী যে সেক্সের বিষয়টা, এটা তো আমি মানে পুরো আমার ব্রেন বিবেক পুরো নাড়া দিয়ে গেছে, বুঝছেন বিষয়টা। তো আমি এটা কোনোভাবে মানতে পারিনি। তারপর থেকে আমি মনে করেন যে যত আপনি মানে গভীরে যেতেছে, এতই মনে করেন আমার সংশয় বাড়তেছে, এতই সংশয় বাড়তেছে, পরে শেষ পর্যন্ত আমি আপনাদের ভিডিও দেখা শুরু করছি। তো অনেকদিন যাবত ভিডিও দেখতেছি আমি, তো ভিডিও দেখে তো আমি তো ভাবতেছি যে না, আমার কিছু একটা করা দরকার, আমি কিছু একটা করতে চাই। কারণ মানুষ তো অন্ধ হয়ে যেতেছে, মানুষ তো বুঝতেছে না আসলে। আগে আমি যখন ছোট ছিলাম তখন যেরকম মানে দেখছি, যে বাংলাদেশটা দেখছি, এখন আসলে সেই বাংলাদেশটা নাই। যে আমি ছোটবেলায় দেখতাম যে ছেলে মেয়েরা একসাথে চলাফেরা করতো, একসাথে ঘোরাঘুরি করতো, খেলাধুলা করতো, আমি দেখছি ছোটবেলায়। কিন্তু এখন মানে দেখতাছি যে, আমি একবার ছোটবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, তখন দেখলাম সেখানের মেয়েরা মানে এই শাড়ি পরতে পারতেছে, শাড়ি পরতেছে, মানে বোরকার কোনো নেই। তো কিন্তু এখন যা অবস্থা সেটা জানেনি কি অবস্থা এখন। তো কি আর বলবো, যাই হোক। বুঝতে পেরেছি ভাই, তো আপনার কনসার্নের কথা আমরা বুঝতে পেরেছি। এই বর্তমানে বাংলাদেশে এই ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা এগুলা দিন দিন বাড়তেছে, এটা ঠিক বলছেন। কিন্তু এটা আজকেই যে শুরু হয়েছে তা না, এটা বহু বছর আগে থেকে শুরু হয়েছে, এবং আমরা এটার বিরুদ্ধেই লড়াই করতেছি যে এই আস্তে আস্তে দেশটাকে একদম তালেবানি রাষ্ট্র যারা পরিণত করতে চায়, যারা একটা আফগানিস্তানে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধেই আমরা কথা বলি। সিলর্ড ভাই, আর কি কিছু বলবেন আপনি? হ্যাঁ, আমি মানে বলতেছি আর কি, যেহেতু আমি তো মনে করেন যে মাদ্রাসায় যেহেতু পড়ছি, আমি মানে হাফেজ হয়েছি, তো আমার মানে আমি যদিও মাওলানা হইনি, মাওলানা আমার হওয়ার ইচ্ছাও নাই। তো কিতাবও আমি হাদিস পড়তেছি, হাদিস পড়েই আমি মানে ইসলাম থেকে মানে সরে আসছি আর কি। কিন্তু তো আমি আপনাদের ভিডিওগুলো আমার সবকিছুই মনে করেন যে আপনাদের সব বিষয়গুলো আমার খুব ভালো লাগে। কিন্তু কয়েকদিন যাবত একটা বিষয় নিয়ে আমি খুব মানে কনফিউশনের মধ্যে আছি। এই বিষয়টা আসলে আমার মানে হ্যাঁ, তাহলে দ্রুত যৌক্তিকতা বা বলে ফেলেন, এটা আমার, দ্রুত বলে ফেলেন এটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই যে মানে এটা বলা ঠিক হবে কিনা জানি না, তো বলতেছি তাও। এটা আমার মানে সন্দেহটা আর কি, যে আসলে কি এটা ঠিক, কাজটা কি ঠিক, মানে ওই যে যে অনেক দেখলাম যে নাস্তিকরা মানে যে মুমিনরা মানে বলে আর কি যে আপনি নাকি একটা ইয়ার মধ্যে বলছিলেন যে মানে মা ছেলে যদি সম্মতি দেয় তাহলে এটা করলে কোনো সমস্যা নাই, বা এই জিনিসটা নিয়ে খুব আমি ইয়ার মধ্যে আছি। এটা যদি একটু বলতেন, ব্যাখ্যা করে আমার একটু বুঝাইতেন। কেউ যদি করে তাহলে সেখানে আমি কি করতে পারি বলেন আপনি? মনে সেটা করেন ঠিক আপনি আছে, বাট কিন্তু মনে করেন আপনি আপনার ঘরে বৈশা কুকুরের গু খান, এখানে আমি কি করতে পারি ভাই? বা মনে করেন এক চুনা হাগা মুমিন, সে কুত্তার গু খায়, তার এটা ভাল লাগে, এখানে আমি কি করতে পারি ভাই বলেন তো? হ্যাঁ, সেটাও ঠিক, এ কিন্তু তো ভাই এ তো মনে করেন কারো যে কোনো ক্ষতি করতেছে না। এ কুত্তার গু খাইতেছে, এ তো কারো কোনো ক্ষতি করতেছে না, তাই না? নিজের বাসায় বসে হ্যাঁ নিজের ইচ্ছা, নিজের খেয়াল খুশি সে নিজের মতো করে কুত্তার গু খাইতেছে। জিনিসটা হয়তো আমার কাছে হ্যাঁ, ঘৃণা লাগবে, জিনিসটা যদি আমি আমার চোখের সামনে দেখি আমার কাছে হয়তো ঘৃণা লাগবে, আমি হয়তো তার সাথে কথাবার্তা বলার সময় হয়তো আমি একটু এড়ায় চলবো। কিন্তু ভাই এটা তো তার খুশি, তার খেয়াল খুশি, আমি কি করতে পারি একটু যদি বলতেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটাও ঠিক, হ্যাঁ, বুঝতে পারছি আমি। না না, আমার তো এটা কিছু করার নাই। এখানে তো আমাদের তো কিছু বলার নাই বা করার নাই ভাই, এখানে কি আমাদের কিছু বলার বা করার আছে? একজন না সে না অন্য কারো যদি ক্ষতি করে তখনই আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। অন্য কারো যদি কোনো হার্ম হয়, অন্য কারো যদি কনসেন্টের ভায়োলেশন হয়, শুধুমাত্র তখন আরেকজনের ব্যক্তিগত বিষয়ে আমরা নাক গলাইতে পারি। মনে করেন আপনি বাসায় বৈশা সোফায় ঘুমান নাকি বিছনায় ঘুমান, এটা তো ভাই আমার কোনো বিষয় না, তাই না? আপনার যেহেনে ভাই ভাল লাগবে আপনি সেহেনে ঘুমাইবেন। আমি কি কইতে পারি একটু যদি কইতেন।
জি, এটা ঠিক। হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু মানে মনে করেন আপনার 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 দ্বারা মনে করেন সমর্থন। সোফা ঘুমাইতে ভাল লাগে, আপনার মনে করেন সোফা না, আপনার মনে করেন একটা কাঠের চেয়ারে ঘুমাইতে ভাল লাগে। ভাই এটা তো আমি কিছু হ্যাঁ, কইতে পারি না তো ভাই, আমার তো এখানে কোনো বক্তব্য দেওয়ার কোনো স্কোপ নাই। আপনার চেয়ারে ঘুমাইতে ভাল লাগলো নাকি আপনি না ঘুমায় থাকেন, আপনি মনে করেন ঘুমাইলেনই না, মনে করেন আপনার ভাল লাগে না, আপনি ঘুমান না ভাই, আমি এখানে কি করতে পারবো ভাই? আমার তো এখানে কিচ্ছু বলার নাই ভাই। কিন্তু যদি জি, আপনি মনে করেন খুব উচ্চ স্বরে মিউজিক দিয়ে গান বাজাইতেছেন ঘরের ভিতরে, এইখানে আমি বলতে পারবো যে আয় ভাই আপনার তো ঘরের সাউন্ড তো বাইরে যাইতেছে, প্রতিবেশীর সমস্যা হইতেছে, প্রতিবেশী ঘুমাইতে পারতেছে না, প্রতিবেশীর তো ক্ষতি হইতেছে, প্রতিবেশীর তো রাতের বেলা আপনি যদি মিউজিক দিয়ে গান শুনেন তাহলে তো সকালবেলা তো সে অফিসে যাইতে তার সমস্যা হইতেছে ভাই। এনে তো আপনি সমস্যা আরেকজন মানুষের সমস্যা করতেছেন, এইটা তো করতে পারবেন না ভাই। এইটা তো আপনার অন্যায় হবে, এই কাজটা করাটা আপনার জন্য অন্যায় হবে। আপনি অনেক মিউজিক দিয়ে গান শুনেন, বাইরে থেকে শোনা যায়, প্রতিবেশীর ঘুমের সমস্যা হয়, সে কাজে যাইতে পারতেছে না ঠিক মতো। যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের ক্ষতি না করতেছেন, অন্য কারো হার্ম না করতেছেন, ততক্ষণ ভাই আপনি আপনার জীবন নিয়ে কি করেন, এমনকি আপনার নিজেরও হার্ম না করতেছেন, আপনার নিজেরও যদি আপনি হার্ম করেন, তখনও আমি বলতে পারবো যে আপনি যদি আপনার নিজের ক্ষতি করেন, মনে করেন আপনি ঘরে বসে আপনার হাত কেটে ফালাইতেছেন, একটা করে আঙ্গুল কাটতেছেন, এইখানে আমি বলতে পারবো যে ভাই আপনি তো এটা আপনার ক্ষতি করতেছেন, এটা আপনার তো একজন মানসিক চিকিৎসকের সাহায্য নিতে হবে। হ্যাঁ, আপনার তো এখন উচিত একটা মানসিক চিকিৎসকের সাহায্য নেওয়া, একজন আহ, আপনার একটা মানে এই যে সাইকিয়াট্রিস্ট যাদেরকে বলে তাদের কাছ থেকে কনসাল্ট করা, যে আপনি কেন এই কাজটা করতেছেন, এটার কারণটা বাইর করে আপনাকে সুস্থ করে তোলা, তখন আমরা এই কাজটা করব। কিন্তু আপনি কারো কোনো ক্ষতি করতেছেন না, যদি আপনার দুই পক্ষ রাজি হয়। হ্যাঁ, দুই পক্ষই যদি সেখানে রাজি থাকে, সেখানে তো ভাই আমাদের কিছু বলার নেই, আমাদের কিছু করারও নেই। আমরা যেটা করতে পারি, যেটা দেখতে পারি যে কারো এখানে কোনো ক্ষতি হইতেছে কিনা। আমরা যদি এরকম দেখি যে একটা পরিবারের ভিতরে এরকমের সম্পর্ক হয়েছে, তখন যদি আমরা দেখি যে তাদের একটা বাচ্চা হয়েছে, এই যে পরিবারের ভিতরে যদি সম্পর্ক হয়, তখন যদি একটা বাচ্চা হয়, তখন সেই বাচ্চাটা বেশিরভাগ সময় প্রতিবন্ধী হয়। এটা হচ্ছে মেডিকেল সায়েন্স, এটা গবেষণা করে বের করছে যে রক্ত সম্পর্কর মধ্যে এটা যদি ঠিক। মানে চাচাতো ভাই, মামাতো বোন, চাচাতো বোন এদের ভিতরেও যদি বিয়ে হয়, তখন এইটা প্রতিবন্ধী শিশু জন্ম হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এইটা হচ্ছে কি একটা আরেকজন মানুষকে তারা যখন জন্ম দিচ্ছে, সেই বাচ্চাটাকে তারা প্রতিবন্ধী বাচ্চা হিসেবে জন্ম দিতেছে। যদি এরকম হয়, এইখানে আমরা গিয়ে বলতে পারবো যে ভাই আপনারা যদি এই কাজটা করেন, তাহলে যদি আপনারা বাচ্চা নেন, বাচ্চা নিলে তো সেই বাচ্চাটা প্রতিবন্ধী হইতে পারে, এইটা তো আপনারা করতে পারেন না, কারণ এই বাচ্চাটার জীবনটা নষ্ট হয়ে যাবে। বাচ্চাটা একটা প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিবে, একটা অটিস্টিক চাইল্ড হবে, বা একটা মানসিক প্রতিবন্ধী হবে, দৃষ্টি প্রতিবন্ধী হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে বাচ্চাটার, অনেক রোগ শোক হইতে পারে এই বাচ্চাটার। জি, এই জি। যে ইংল্যান্ডে, হ্যাঁ, হ্যাঁ। পাকিস্তানি যে যারা আছে, ইসলামে তো এই জিনিসটা আছে, আপনি নিশ্চয়ই জানেন যে চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এদেরকে বিয়ে করা যায়, হ্যাঁ, তাই না? অবশ্যই, অবশ্যই। এইটা হ্যাঁ, আমরা তো অবশ্যই, এইটারও অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, বিরোধিতা করি, অবশ্যই। আমরা তো এইটারও বিরোধিতা করি যে হ্যাঁ, এইটা করা যাবে না। হ্যাঁ, আমি এইটা হচ্ছে এই যে অন্যায়, এটা হচ্ছে আরেকজন মানুষের অধিকার ভায়োলেট করা। হ্যাঁ, যেই বাচ্চাটা এখনো জন্ম নেয় নাই, সেই আমি বাচ্চাটা যদি আমি জন্ম সেটা নেয়, বলতেছি। ভাই আপনার কি মনে হয় আমরা যারা আমি এমনকি চাচাতো ভাই, মামাতো বোন এদেরকে বিয়ে করাটাও আমরা সাপোর্ট করি না, তাই না? আপনি দেখছেন না আমাদের লাইভ গুলা, যদি জি, আপনি জি, দেখে থাকেন বা আমাদের জি। ওয়েবসাইটে হ্যাঁ, যদি হ্যাঁ। ঢুকে থাকেন, হ্যাঁ, আপনি অবশ্যই, দেখবেন ওইখানে বড় বড় হ্যাঁ, লেখা আছে, অবশ্যই। বড় হ্যাঁ। বড় লাইভ আছে আমাদের, যে আমরা চাচাতো বোন, মামাতো বোন এইটাও আমরা সাপোর্ট করি না, কারণ এটাতে আরেকজনের ক্ষতি হইতেছে, এখানে তাই না? জি, আরেকটা জি, জি। বাচ্চা যদি তো জন্ম আমি নেয় সেই এখান জন্যই থেকে, বলছিলাম। একটু কথাটা শুনেন, যদি আরেকটা বাচ্চা সেখান থেকে জন্ম নেয়, তাহলে সেই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? বাচ্চাটা এই যে ইংল্যান্ডে দেখা গেছে যারা পাকিস্তানি, পাকিস্তান থেকে যারা ইংল্যান্ডে চলে গেছে, তাদের ভিতরে এই চাচাতো বোন কাজিন ম্যারেজ যেটাকে বলে, সেটা খুবই ব্যাপকভাবে প্রচলিত। এমনকি পাকিস্তানেও এটা ব্যাপক। আপনি যদি শহীদ আফ্রিদির নাম শুনে থাকেন, আপনি তার দেখেন, সে কারে বিয়ে করছে, সে তার কি যেন মামাতো বোন না চাচাতো বোনের বিয়ে করছে। হ্যাঁ, পাকিস্তান ক্রিকেট টিমে বেশিরভাগ হইতেছে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন এদেরকে বিয়ে করে, এবং তাদের যে বাচ্চা কাচ্চাগুলো হয়, বাচ্চা কাচ্চাগুলোর ভিতরে প্রতিবন্ধী বাচ্চার সংখ্যা বেশি। আমরা এই জন্য এইটাও সাপোর্ট করি না, আমরা এইটার বিরুদ্ধে কথা বলি যে আপনারা
এই কাজগুলা কইরেন না, এই কাজগুলা বন্ধ করেন। এই কাজগুলা, এই যে রক্ত সম্পর্কের ভিতরে যদি এরকম ঘটে, তখন সেই যে বাচ্চাটা জন্ম নেয় সেই বাচ্চাটা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রুভড। এবং ইউরোপ আমেরিকাতে এটা কাজিন ম্যারেজ করা নিষিদ্ধ করা হইতেছে। হ্যাঁ, অনেক জায়গাতে নিষিদ্ধ হয়েছে, অনেক জায়গায় নিষিদ্ধ করা হইতেছে। এখন আমরা, আমাদের স্ট্যান্ড তো এইটা যে এমন কি চাচাতো বোনও করা যাবে না। তাহলে আমরা কি ভাই আপন ভাই বোনের সাথে করাটাকে আমরা সাপোর্ট করব? আমরা যেটা বলি সেটা হচ্ছে, যদি দুই পক্ষ প্রাপ্তবয়স্ক হয়, দুই পক্ষ যদি মানে স্বেচ্ছায় সজ্ঞানে সেই কাজটা করে, এবং তাতে যদি একজন আরেকজনের উপরে কন্ট্রোলটা, যে কন্ট্রোলটা হচ্ছে, মনে করেন একটা মনে করেন আপনি একটা স্কুলে পড়েন, হ্যাঁ, স্কুলে হচ্ছে গিয়ে একটা ছোট মেয়ে পড়ে, একটা মেয়ে পড়ে, আর সেখানে একজন টিচার পড়ে, বা মনে করেন ইউনিভার্সিটিতে একটা মেয়ে পড়ে, সেই ইউনিভার্সিটির টিচার হইতেছে ইউনিভার্সিটির একটা কর্তৃপক্ষ, তাই না ভাই? জি জি জিলট ভাই, কথা শুনতেছেন? মনে করেন জি। ইউনিভার্সিটির যে প্রফেসর, সে হইতেছে একটা কর্তৃপক্ষ। সে ওই হ্যাঁ তার ইউনিভার্সিটির ক্লাসের একটা মেয়েকে বললো, তুমি আমার সাথে এই কাজটা করো, না করলে তোমার আমি ফেল করাই দিব। বা ওই মেয়েটা নিজেই ভালো রেজাল্ট করার জন্য প্রফেসরের সাথে করলো। হ্যাঁ, এইখানে একটা ক্ষমতার চর্চা আছে, এখানে একটা পাওয়ার প্র্যাকটিস আছে, যে এই প্রফেসর যেহেতু পাওয়ারের দিক দিয়া মেয়েটার উপরে ক্ষমতাশালী, এই কারণে সেই ক্ষমতাটাকে ব্যবহার করে প্রফেসর হয়তো সেই মেয়েটার উপরে একটা অনৈতিক সুবিধা মেয়েটার থেকে নিতেছে, মেয়েটাকে পাশ করায় দিবে বা মেয়েটাকে A+ দিয়ে দিবে, এই রকমের একটা প্রলোভন সেখানে কাজ করতেছে। এই পরিবারের ভিতরেও এই ধরনের হ্যাঁ ঘটনা হ্যাঁ ঘটতে পারে। পরিবারের ভিতরে হয়তো বাবা হয়তো একটা বদমাইশ লোক, সে হয়তো তার মেয়েকে একটা ভালো জিনিস কিনা দিবে, একটা ফোন কিনা দিবে, এই টাইপের কিছু প্রলোভন দেখায় হয়তো এই কাজটা করতে পারে, বা অন্য কোনো পাওয়ার প্র্যাকটিসের মাধ্যমে এই কাজটা করতে পারে। এইটা যদি ঘটে, তখন আমরা তাদেরকে ধরতে পারি, সেই বাপটাকে ধরতে পারি, যে তুই বেটা তোর মানে তোর ঘরে থাকে, তুই কোনো একটা পাওয়ার দিয়ে তুই এই কাজটা করছস। কিন্তু আমরা যদি দেখতে পাই যে সেখানে কোনো পাওয়ারের প্র্যাকটিসও নাই, সেখানে কোনো লেনদেনও নাই, সেখানে কোনো লাভ ক্ষতিও নাই, দুইজন যদি স্বেচ্ছায় সজ্ঞানে সেই কাজটা করে, তাইলে তো ভাই আমরা কিছু বলতে পারি না সেখানে। আমাদের তো সেখানে কিছু বলার নাই। সেটাকে আমরা সাপোর্টও করি না, অসাপোর্টও করি না। কারণ এইটা কোনো নৈতিক ব্যাপারও না, অনৈতিক ব্যাপারও না। নৈতিক ব্যাপার হয় বা অনৈতিক ব্যাপার হয় তখন যখন কারো ক্ষতি হয়। যখন কারো ক্ষতি হয় তখন জিনিসটা অনৈতিক, যখন কারো লাভ হয় তখন সেটা নৈতিক। মনে করেন আমি আপনাকে সাহায্য করলাম, এইটাতে আপনার লাভ হইলো, এটা একটা নৈতিক কাজ। আর আমি আপনাকে একটা ঘুষি মারলাম, এটাতে আপনার ক্ষতি হইলো, এটা একটা অনৈতিক কাজ। আমরা নীতি নৈতিকতা এইভাবে নির্ধারণ করি যে কারো ক্ষতি হচ্ছে কিনা বা কারো লাভ হচ্ছে কিনা, কারো উপকার হচ্ছে কিনা, কারো অপকার হচ্ছে কিনা, এইটা হচ্ছে নীতি নৈতিকতার মাপকাঠি। এখন যেখানে কারো কোনো ক্ষতি হইতেছে না, আপনি ঘরে বৈশা কি করতেছেন ভাই, এটা তো আমার তো দেখার কোনো প্রয়োজন নাই। এটা আপনার ব্যাপার, আপনার জীবন, আপনারা নিজেরা নিজেরা বুঝবেন সেখানে কি হইতেছে না না হইতেছে। হ্যাঁ যদি কোনো অন্যায় হ্যাঁ ঘটে, এটা ঠিক। যদি কারোর অধিকার ভায়োলেট করা হয়, তখন আমরা গিয়া শুধুমাত্র সেখানে নাক গলাইতে পারি যে ভাই আপনি তো এখানে একজনের বিনা অনুমতিতে তার সাথে এই কাজটা করছেন, তার অসম্মতিতে তার সাথে এই কাজটা করছেন, বা কোনো একটা পাওয়ার দেখায় আপনি এই কাজটা করছেন, বা আপনি অপ্রাপ্ত বয়স্ক মানুষের সাথে এই কাজটা করছেন, বা আপনি একটা পাগল মেয়ের সাথে এই কাজটা করছেন। পাগল মেয়েটা তো বুঝতে পারে না, পাগল মেয়েটারে আপনি কি ভুংবাং দিয়া করছেন এই কাজটা, এটা তো আপনি রেপ করছেন। তখন আমরা এই যে এই ক্যাটাগরি গুলার ভিতরে হইলে, তখন আমরা সেখানে তা অন্য মানুষের মানে ইসের ব্যাপারে নাক গলাই। কারণ হচ্ছে সেখানে একটা অপরাধ ঘটছে, কিন্তু অপরাধ না ঘটলে আমরা সেখানে নাক গলাবো কিভাবে? আমরা হয়তো মৌখিক ভাবে তাদেরকে বলতে পারি যে ভাই আপনারা যে কাজ, তারা যদি আমাদেরকে বলে সেটা, যে তারা তাদের মনে করেন দুই ভাই বোন তারা ঘরের ভিতরে এগুলা করে, এখন আমার আমি তো জানবো না ভাই তারা ঘরের ভিতরে কি করতেছে না করতেছে। সে যদি কখনো আমার এটা বলে, তখন আমরা তাকে সাবধান করতে পারি যে আপনারা বাচ্চা নিয়েন না, বাচ্চা নিলে সমস্যা আছে, কারণ বাচ্চাটা প্রতিবন্ধী হইতে পারে। কিন্তু ভাই আমি তো তার মাথা ফাটাবো না ভাই, এই সে তুই তুই জি তোর জি বোনের লাগে কেন করলি, তোরা এখন কল্লা ফালাই দিমু, তোরা এখন মেরে লামু, এটা তো ভাই আমরা করতে পারবো না ভাই। হ্যাঁ এটা তো তুই তুই ভাই বোনের সাথে করে চাই তার সাথে কর, কিন্তু আমাদের দেখতে হবে যে তোরা
কনসেন্ট নিয়েছস কিনা। কনসেন্ট যদি নিয়ে থাকোস তাহলে তো ভাই এখানে আমাদের কিছু বলার নেই। আর যদি কনসেন্ট না নিয়ে থাকোস তাহলে আমরা পুলিশে ফোন দিব যে এই যে দেখেন এখানে একটা ঘটনা ঘটতেছে, একজনের মানুষের কনসেন্ট না নিয়ে এই কাজটা করতেছে। এখন আমি আপনাকে কিছু ভিডিও দেখাই। প্রথমে আপনি যে শুরুতে যে কথাটা বললেন সেটা নিয়ে একটা ভিডিও দেখায়নি, তারপরে আরো দুই একটা ভিডিও আমি একটু দেখাবো। আমরা একটু এই ভিডিওটা একটু দেখি, দেখেন এই ভিডিওটা, ওই যে শুরুতে আপনি যে বললেন সেটা নিয়ে ভিডিওটা, হ্যাঁ দেখেন একটু। देखो जी, मैं अपने बेटे को गवाह कर रहा हूँ, ठीक है? ये मेरा बेटा है। अगर इंडिया पाकिस्तान की जंग हो गई, माधुरी मेरी होगी, ठीक है? डन करो ये बात, मैं अपने बेटे को गवाह कर रहा हूँ। माधुरी मेरी, अगर इंडिया पाकिस्तान की जंग हुई, पाकिस्तान जीतेगा, मैं माधुरी ले जाऊंगा। দেখছেন মানে পাকিস্তানিরা মাদুরিরে নিবে, হ্যাঁ এই বুইরা আমরায় মাদুরিরে নিবে। দেখছেন অবস্থা। আচ্ছা আমরা এখন একটু ওই যে এই জিনিসটা বললেন সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখি যে নাস্তিকরা কি এই কাজটা করে নাকি মুমিনরা এই কাজটা করে। আমরা একটু কিছু ভিডিও দেখবো। আচ্ছা নাস্তিকরা যে এই কাজটা করে এর কোনো প্রমাণ কি এই মুমিনরা দেখাতে পারছে যে নাস্তিকরা এই কাজ করে বা করতে আগ্রহী, করতে উৎসাহী, এরকম কিছু দেখাতে পারছে? আসিফ ভাই, আসিফ ভাই, হ্যাঁ বলেন। মানে আমি ওইটা বলতেছি না, নাস্তিকরা তো অবশ্যই এটা করে না, অবশ্যই, কিন্তু মানে আমি বলতেছি এটাকে তো আমরা সাপোর্ট করতে পারি না, তাই না? কারণ এটাকে সাপোর্টও করতে পারি না, এটাকে সাপোর্টও করতে পারি না, অসাপোর্টও করতে পারি না, কিন্তু তার যে এটা করার রাইট আছে, তার যে এটা করার অধিকার আছে, সেই অধিকারটাকে আমরা সাপোর্ট করতে পারি। যে কোনো মানুষের যে কোনো কাজ যেটা অন্যের ক্ষতি করে না, সেই রাইট, সেই অধিকারকে আমরা সাপোর্ট করি। কাজটাকে সাপোর্ট করা আর অধিকারকে সাপোর্ট করা কিন্তু ভিন্ন বিষয়। হ্যাঁ, একটা কাজকে সাপোর্ট করা, মনে করেন আমি হচ্ছে গিয়ে মুসলমানদের ইসলাম ধর্ম পালন করার যে অধিকার আছে সেটাকে আমি সাপোর্ট করি, কিন্তু ইসলাম ধর্মকে কিন্তু আমি সাপোর্ট করি না, তাই না? হ্যাঁ এটা ঠিক। আবার একজন হিন্দু মানুষের হিন্দু ধর্ম পালনের যে অধিকার আছে সেই অধিকারটাকে আমি সাপোর্ট করি, কিন্তু হিন্দু ধর্মকে কিন্তু আমি সাপোর্ট করি না। এটা হচ্ছে আলাদা বিষয়, যে একজন মানুষের অধিকারকে সাপোর্ট করা আর ওই জিনিসটাকে সাপোর্ট করা সেটা ভিন্ন বিষয়। আচ্ছা আপনাকে আমি একটু ফতোয়ায়ে আলমগীরি থেকে একটু দেখাচ্ছি। ফতোয়ায়ে আলমগীরিটা আমরা একটু দেখি, দেখেন ফতোয়ায়ে আলমগীরিতে কি বলা আছে। এটা হচ্ছে হানাফি ফিকহ শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 39-40। দেখেন কি লেখা। এখানে লেখা, পুরুষের খাহিসাত বা কামোদ্দীপনার পরিচয় হলো এই যে পুরুষের জন্মেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়া, আর পূর্ব হতে শক্ত থাকলে তারও বেড়ে যাওয়া। এখানে পর্ন শিখাইতেছে, কিভাবে পর্ন করতে হয়, কিভাবে সেক্স করতে হয়। আচ্ছা দেখি এখানে কি লেখা। এটাই সহি মত। এভাবে ফতোয়া দেওয়া খুলাসা, পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পেয়ে স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায়, তবে এতে তার কন্যা মা তার জন্য, পিতার জন্য হারাম হবে না। মানে এটা করাটা যাবে, বুঝছেন? এটা যাবে বলতেছে। কি একটা অবস্থা। আমরা একটু শায়েখ মতিউর রহমান মাদারীর একটা ভিডিও দেখি, দেখেন এখানে কি বলে। হ্যাঁ, কাপুর পক্ষ থেকে আমি প্রশ্নটা করছি, ওনার মানে প্রশ্ন করার মতো কোনো ইয়া নাই, কোনো ওয়ে নাই। উনি জানার জন্য অস্থির হয়ে আছেন। উনি ওনার বাবার দ্বারা মানে অ্যাবিউজ হয়েছেন, বলতে উনি ওনাকে শারীরিকভাবে বিভিন্ন মানে ওনার অঙ্গ প্রত্যঙ্গ উনি সরাসরি টাচ করছেন, কিন্তু শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছেন অনেকভাবে, কিন্তু পারেন নাই। ঠিক আছে, বিষয়টা ওনার মা জানেন। হ্যাঁ, তো এখন উনি কি করবেন? ওনার কি বাবার সামনে ওনার পরিপূর্ণ পর্দা করা জায়েজ হয়ে গেছে, এবং ওনার মা কি ওনার জন্য মানে ওনার হাজবেন্ডের জন্য কি মানে হারাম হয়ে গেছে, নাকি বিবাহ মানে ছুটে গেছে, মানে এমন কিছু? আর উনি কি করবেন? ওনার বাবার সামনে কি পরিপূর্ণ পর্দা করবেন কিনা? ওনার মায়ের অবস্থাটা কি এইটা? ওনার মা অতটা প্রতিবাদও করে নাই সংসার ভাঙার জন্য। হ্যাঁ, মানে সংসার যদি ভেঙে যায় এই কারণে অতটা প্রতিবাদ করতে পারেন নাই। আর এই একই ঘটনা ঘটেছে মানে মানে শ্বশুরের সাথে। শ্বশুরও মানে এরকম মানে শারীরিকভাবে ওনার হাজবেন্ড বিদায় শারীরিকভাবে সম্পর্ক করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই, বিভিন্নভাবে টাচ করছে, মানে অনেক জোরাজুরি বিভিন্ন অনেক কিছু হয়েছে, কিন্তু পারে না, শারীরিক সম্পর্কটাই শুধু করতে পারে নাই। কোন শ্বশুর কি ওনার শাশুড়ির জন্য হারাম হয়ে গেছে কিনা, এবং ওনার স্বামী এখনো ওনার স্বামী আছে কিনা, মানে এটা কি ওনার বিবাহ ভেঙে গেছে কিনা, এই মানে ঘটনা না অন্য মহিলার ঘটনা আরেকটা আপু, দুটো পরিচিত আপু। এখন মানে ওনারা মানে ওইরকম মানে কারোর সাথে কোনো বলতেও পারতেছে না, কাউকে মানে জিজ্ঞাসা করারও কোনো মানে ইয়ে পাচ্ছে না। এই কারণে আমাকে বলছে আমি এর সাথে জড়িত, এই কারণে আমি প্রশ্নটা করলাম। মানে আমিও আর কাউকে পাচ্ছি না জিজ্ঞেস করার মতো। আল্লাহ হেফাজত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এসব অসৎ মানুষ, পাশবিক চরিত্রের মানুষ, এগুলি, এই পশুগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই বদ চরিত্রের অনিষ্ট লোকে, বদ চরিত্রের যারা অধিকারী, যাদের আচ্ছা, আমরা দেখলাম যে মুসলিমদের ভিতরে এই প্র্যাকটিসটা আছে। আরো একটা দেখি, দেখেন এখানে কি বলতেছে, এই ব্যক্তি কি বলতেছে দেখেন, শাফি মাযহাবের যে দেখেন কি বলে। يعني ايه بنت يعني هو انتم متى تكون الدي ان ايه قال ان بنت بالحديث النهارده بنشوفه النهارده الدي ان ايه محمد النووي قال دي بنت بنت يعني ايه البنت الشرعيه قائمه على زواج شرعي رجل أخطأ مع امرأة ثم بعد ذلك أراد أن يتزوج من ابنتها فما الحكم؟ ابنتها الإمام الشافعي جوز أن يتزوج رجل ابن المرأة التي زنى بها وقال إن ماء الزنا هدر. هل يجوز للرجل أن يتزوج من ابنته من الزنا؟ ذهب الشافعية وهو قول عند المالكية قال به ابن الماجشون من المالكية إلى أن ماء الزنا هدر كأنه غير موجود يعني مهدر في الشرع ولذلك قالوا يجوز أن يتزوج ابنته من الزنا. هل ثبت عن আপনি মানে হয়তো বুঝতেছেন না, এখানে মানে সাবটাইটেল দেয়া আছে, আপনি পরে দেখে নিয়েন এখানে কি বলতেছে। এইটা এখানে যে কথা বলতেছে আমি ভাই বলতে পারবো না, এতই ভয়ঙ্কর কথাবার্তা। আচ্ছা, এবার আমরা দেখি। আচ্ছা, মুমিনরা তো গরুরও ছাড়ে না, তাই না? মুমিনরা তো গরুরও ছাড়ে না, তাই না? আমরা একটু দেখি, এই ভিডিওটা দেখেন। গরুর রচনা রায়হান আব্দুল্লাহ আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। রায়হান আব্দুল্লাহ আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন। আচ্ছা, আমরা দেখলাম যে গরুর সাথে করে ফেলেছে। ভাই অপরাধ যত জঘন্যই হোক না কেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে যদি সে মুসলমান হয়। আল্লাহ প্রয়োজনে জান্নাতে ওই মুমিনকে ওই গরুটা দিবে আবার। হ্যাঁ, যদি ভালো করে মাপ চায় তাহলে জান্নাতে গরুটা দিবে, 72টা গরু দিবে ওই মুমিনরে। রায়হান আব্দুল্লাহ গরু দিবে, সুন্দর যুবতী গরু দিবে। তোমার এত গরু ভালো লাগে, তোমার এত গরু ভালো লাগে, তুমি গরুই নাও জান্নাতে গিয়া। আচ্ছা, আমরা দেখি যে আপনি যদি দেখেন যে ইসলামে যে হাবিল কাবিলের যে গল্প আছে, আদমের যে দুই পোলা হাবিল আর কাবিল, তারা কি করছিল? তারা কিন্তু নিজেদের আপন মনে বিয়ে করছিল। হ্যাঁ, এই যে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে কিন্তু পরিষ্কার ভাবে বলা আছে। আমরা একটু মিজানুর রহমান আজারির বক্তব্যটা শুনে নিই এই বিষয়ে কি বলে তিনি, শোনেন একটু। হ্যাঁ, আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে, তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো। এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান, একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন, ছেলেটির নাম রাখলেন কাবিল, মেয়েটির নাম রাখলেন আকিবা। এবং তারপরের বছর আবারও হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন। সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে, কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো, এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো, তবে ওলট পালট করে। তো এর শুনলেন আপনি যে এটা তো ভাই ইসলামের বিধান, এবং ইসলামে কিন্তু একই সাথে যে মোহাম্মদ নিজেও কিন্তু তার ফুফাতো বোনের বিয়ে করছিল, এবং এইগুলা কিন্তু ইসলামের একদম কালচার। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আচ্ছা আসিফ ভাই আমি বলতেছি যে মানে এরা কি মানে যখন মানে মায়ের সাথে বোনের সাথে যখন এরা এগুলো করতে চায়, মানে এরা কিভাবে সম্ভব? মানে এরা কি মানে তাদের ভালোবাসাটা বিকৃত হয়ে যায় না ভাই? ভালোবাসাটা তো বিকৃত হয়ে যায় না, যৌনতার সাথে মিশলে তো মানে এটা বায়োলজিক্যালি মানে মানে বিবর্তনের ধারাবাহিকতাতেই মানুষের ভিতরে এই জিনিসটা মানে বিল্ট ইন, যে মানুষ তাদের পরিবারের সদস্যদের প্রতি খুব একটা আকর্ষণ বোধ করে না, ওই ধরনের আকর্ষণ বোধ করে না। এইটা মানুষের নেচারের ভিতরে আছে। হ্যাঁ, মানুষ যেহেতু বিবর্তনের ধারা এই পর্যন্ত আসছে, এটা মানুষের নেচারের ভিতরে আসছে থাকে যে আপনার যে গায়ের গন্ধ, সেই গায়ের গন্ধটার থেকে ভিন্ন টাইপের গায়ের গন্ধ কিন্তু আপনার ভাল লাগবে। হ্যাঁ, আপনার মানে আপনার যে মানুষের যে ঘ্রাণের যে ইয়াটা
মানে আপনার কোন ধরনের ঘ্রাণ ভালো লাগবে, কোন ধরনের খাবার ভালো লাগবে, সেটা কিন্তু ডিফারেন্ট টাইপের জিনিস আপনার ভালো লাগবে সবসময়। সবসময় যেটা হয় জি যে জি। আপনার সাথে যাদের একদম অমিল আছে তাদের প্রতি আপনার ইন্টারেস্টটা বেশি থাকে। আপনার আপনার মতো মনে করেন একদম আপনার সেম চেহারার একটা মেয়ে, সেই মেয়েটার প্রতি কিন্তু আপনি আপনি আকৃষ্ট বোধ করবেন না, আকর্ষণ বোধ করবেন না। কারণ হচ্ছে আপনি হুম হুম। আপনার আপনার বায়োলজি এরকম, আপনার গঠনই এরকম, ঠিক আছে? এইটা খুবই রেয়ার কেস জি। যে নিজের পরিবারের প্রতি কেউ আকর্ষণ বোধ করে, সেটা এমনিতে রেয়ার কেস। কিন্তু যখন মানুষের ভেতরে বিকৃতি জন্ম নেয়, তখন নানা ধরনের বিকৃতি জন্ম নেয়, তখন মানুষের এই ধরনের জিনিস হইতে পারে যে স্বাভাবিক যে আহ সম্পর্কগুলা সেগুলাকে যখন নষ্ট করে ফেলা হয়, যেমন ধরেন ভাই বোনের ভিতরে যদি পর্দা পুশিদা করা হয়, এই রকমের তখন হ্যাঁ তো আর হ্যাঁ, এটা ঠিক। দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না, তখন খারাপ তখন একটা, হচ্ছে হ্যাঁ, গিয়ে খারাপ। একটা খারাপ সম্পর্কের ভিতরে চলে যায়। হ্যাঁ, ভাই বোনের সেই সম্পর্কটার মানে পারিবারিক যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তখন আর থাকে না। তো এই জিনিসগুলা মানে হচ্ছে, ভাই, হ্যাঁ বলেন। জি ভাই, ভাই এবং বোনের যে সম্পর্কটা, এটা তো একটা স্নেহ, ভালোবাসা, দায়িত্ববোধের একটা সম্পর্ক। এখানে তো যৌনতার কোনো মিশলে এটা তো বিকৃত, মানে একটা ইয়া হয়ে যায়। মানে এটা তো পরিপূর্ণ যে একটা সম্মান, ভাই বোনের প্রতি যে স্বাভাবিক যে একটা দৃষ্টি, এটা তো থাকে না। মার সাথে ছেলের যে স্বাভাবিক দৃষ্টিটা, এটা তো থাকে না। এটা তো নষ্ট হয়ে যায় না ভাই? সেটা তো হয়ে যায়। আমি সেটাই কিন্তু বলছিলাম। কিন্তু এখন যদি কেউ করে, হ্যাঁ, তাহলে তো এখন আমাদের কাছে বলার নাই। সেটা আমাদের কাছে অরুচিকর মনে হতে পারে, ঘেন্না লাগতে পারে, কিন্তু সেখানে তো আমরা বাধা দিতে পারবো না, তাই না? তাদের ঘরে গিয়ে তো আমরা হ্যাঁ, বলতে পারবো আমরা না তাকে তোরা করতে পারবি না, এটা তো বলতে পারবো না। আমরা তাকে আমরা তো তাকে বুঝাইতে পারি না। আমরা তো তাকে তাকে বুঝাইতে পারি যে ভাই, এই কাজটা করলে বুঝাইতে পারি, মানে বু- বুঝাইতে পারেন আপনি কোন একটা যুক্তি আপনার কাছে থাকলে, যে এই যে আমি যে যুক্তিটা দিলাম যে তোমাদের যদি বাচ্চা কাচ্চা হয় তখন সেটা সেই বাচ্চাটা প্রতিবন্ধী হইতে পারে, আপনার কাছে যদি সেরকমের কোনো তথ্য প্রমাণ থাকে, সেইটা নিয়ে আপনি যাইতে পারেন। কিন্তু আপনার জাস্ট ভাল লাগতেছে না এই জন্য আপনি তাদেরকে করতে দিবেন না, এটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনার যে ব্যক্তিগত ভালো লাগা অভালো লাগা, সেইটার উপর ভিত্তি করে কিন্তু আপনি তাদেরকে বাধা দিতে পারবেন না। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আবার এই যে মনে করেন একটা এই যে জিনিস আপনার ভাল সম্পর্কে, লাগে না, মনে করেন একটা জিনিস আমার কলিমুদ্দিন কেউ লাল শার্ট পরলে ভাই আমার ভাল লাগে না, হ্যাঁ, লাল শার্ট পরলে আমার খুব মেজাজটা গরম হয়, বা হলুদ শার্ট পরলে আমার খুব মেজাজটা গরম হয়। আমি তো ভাই তা আগরে হলুদ শার্ট পরতে বাধা দিতে পারবো না, তাই না? জি এটা ঠিক। হ্যাঁ, বালতি দিতে আমার পারবো না, ভাল অবশ্যই লাগে বালতি না, দিতে পারবো না। আমার ভাল লাগে না, এটা তো হ্যাঁ কোনো যুক্তি না। এটা তো কোনো এটা তো এমন কোনো বিষয় না যেটা দিয়ে আমি আরেকজনকে আমার ভাল লাগাটা করতে বাধ্য করতে পারি নাকি? হ্যাঁ, এটা ভালো লাগে না ওটা, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমরা যুক্তি দিয়ে শুধুমাত্র মানে সেই জিনিস দিয়ে, আমরা শুধুমাত্র সেই জিনিস দিয়ে মানুষকে আইন কানুন তৈরি করতে পারি বা বাধা প্রদান করতে পারি যখন এইটার সপক্ষে আমরা কোনো যুক্তি প্রমাণ দেখাতে পারবো। যদি আমরা যুক্তি প্রমাণ দেখাতে হ্যাঁ না পারি, তাহলে তো ভাই আমার ভাল লাগে না এই জন্য আপনার আমি এটা করতে দিব না। ভাই আমার ভাল লাগে না আপনি ভাত খান, এটা আমার ভাল লাগে না ভাই। হুম, আপনি খালি রুটি খাইবেন ভাই, হ্যাঁ, আমি কি ভাই আপনারা এটা বলতে পারবো যে আমার কি সেই অধিকার আছে যে আপনি কি খাইবেন আর না খাইবেন আমার ভাল লাগে না, এই যে আপনি ভাত খান এটা আমার ভাল লাগে না, আমার ভাত খাওয়া ভাল লাগে না না, ভাই। অবশ্যই, হ্যাঁ, আমি তো অবশ্যই আপনার অধিকার কিছু নাই, করতে পারি অবশ্যই না এটা অধিকার নিয়ে, নাই। তাই না? আমার তো সেই অধিকার জি নাই। হ্যাঁ, অবশ্যই। আমার তো রাইট হ্যাঁ আছে আমি, ততটুকু, হুম, আমার রাইট আছে ততটুকু যতটুকুর সপক্ষে আমি আপনাকে যুক্তি প্রমাণ দেখাতে পারবো, ততটুকু আমি আপনাকে হ্যাঁ বলতে আমি তো পারি। কিন্তু হ্যাঁ যেরকম যেটার এই যে, সপক্ষে আমার কাছে কোনো যুক্তি প্রমাণ নাই, জাস্ট হুম, আমার ভাল লাগে না, জাস্ট যদি হ্যাঁ হ্যাঁ আপনার ইয়াটা যদি হয় ভাই আমার ভাল লাগে না, বা আমার আল্লাহ কইছে, বা আমার ভগবানে কইছে, বা আমার একটা মানে রাইতের বেলা আমি স্বপ্ন দেখছি আমার একটা জিনা কয়ে গেছে, এইটা তো আমি হ্যাঁ, আরেকজনের উপর চাপাইতে পারবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ এটাই আমি বলতেছি যে চাপাতে তো পারবো না, অবশ্যই পারবো না। মানে এই যে তারা তো আমি মানে ইয়া করতে পারি, বুঝাইতে পারি যে এই যে এটা যে করেন, এটা করলে তো আপনার মানে সাধারণ স্বাভাবিক সম্পর্কটা নষ্ট হইতে পারে, এটা আমি তার বলতে পারি না। এটা আপনি যদি আপনার সাথে সম্পর্ক ভালো হয়, যদি আপনি মনে করেন যে আপনি তারে বলার সেই রাইটটা আপনি রাখেন, মনে করেন আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার তার সাথে আপনি এই ধরনের আলোচনা করতে পারেন। কিন্তু মনে করেন সে আপনার পরিচিত না, আপনি জাস্ট জানতে পারছেন এমনকি আপনি যাই চাপেরা তারে উপদেশ দিতে গেছেন, এটা তো ভাই আপনি করতে পারবেন না, কারণ সেটা তো আপনি তার মানে ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাইতেছেন। তার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি কেন নাক গলাইতে যাবেন? আপনি যদি আপনার সাথে যদি সম্পর্কটা এমন হয় যে আপনারা একসাথে বিড়ি টিড়ি খান, গিয়া চা বিড়ি খান, টঙের দোকানে গিয়ে আপনারা বন্ধুত্ব আছে, কথাবার্তা হয়,
এইটা বুঝা শুনে আপনার কথা বলতে হবে, কারণ ইউরোপ আমেরিকাতে যে মানে মানুষ, সভ্য মানুষেরা যেটা করে, আরেকজনের ব্যক্তিগত জীবনে কখনো নাক গলায় না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আপনি কারো ক্ষতি করতেছেন। এইটা হচ্ছে একটা সাধারণ ভদ্রতা, যে আরেকজনের ব্যক্তিগত বিষয় আপনি গিয়া আপনি কার সাথে কি করবেন সেটা তো ভাই আরেকজনের বিষয় না। মনে করেন আমার ভাল লাগে না, এটাই, আপনি আপনার হ্যাঁ। বউয়ের সাথে করেন, আমার এটা ভাল লাগে না, হ্যাঁ, আপনি আপনার বউয়ের সাথে করেন, বা আপনি আপনার বউয়ের সাথে ঠোঁটে ঠোঁট মিলায় চুমাচুমি করেন, হ্যাঁ, এই জিনিসটা ভাই আমার ভাল লাগে না। আমার কাছে মনে হয় যে ঠোঁটে ঠোঁট লাগায় এটা তো লালা টালা দিয়া একদম ভরে যায়, না এটা আমার তো ভাল লাগতেছে না। আমি তো আপনার গিয়া ভাই যাইতে গিয়া বলতে পারবো না যে ভাই এটা ভাই এটা করলে তো ভাই লালা লালা লাইগা যায় ভাই, গায়ে 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 লালা লাইগা যায় ভাই, এটা তো করেন না ভাই। এটা তো আমি আপনারা বলতে পারবো না, কিন্তু আপনার সাথে যদি আমার সেই রকমের সম্পর্ক হয়, ঘনিষ্ঠ সম্পর্ক, তখন হয়তো আমি আপনাকে বলবো যে ভাই এটা এটা না আমার কাছে ভালো লাগে না, যে লালা হ্যাঁ, টালা লাইগা অবশ্যই যায়। হ্যাঁ, আমার এটা ভালো আপনি লাগা বলতে লাগা পারেন। যেহেতু কিছু, হ্যাঁ, হ্যাঁ, আপনার ভালো লাগা না আমার লাগা ভালো দিয়ে তো কারো বালের বালের লাগা তো, বাল দিয়ে পুষবো না, আপনার ভালো লাগে না ভালো লাগে, হ্যাঁ তাই না? আপনার হ্যাঁ কিছু এটা তো আছে, পুষানোর দরকারও নাই হ্যাঁ কারো। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই কিছু যে আছে ভালো ভাই লাগা যে না মানে ভালো লাগা এটা এই দিয়ে কারো জিনিসটা, কাছে যায় আসে না, কিন্তু যদি আপনার কাছে কোনো যুক্তি হ্যাঁ হ্যাঁ থাকে তখন আপনি বলতে পারবেন যে এই যে যেমন আমাদের কাছে যুক্তি আছে যে এই যে আহ রক্ত সম্পর্কীয় যদি মানে ইয়া হয়, বিবাহ টিবাহ হয়, সেখান থেকে যদি বাচ্চা হয়, তখন বাচ্চাগুলা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বাইরে যায়। এইটা আমাদের কাছে যুক্তি আছে, এইটা আমরা নিয়ে যেতে পারি যে তোমরা দেখো যে তোমরা এই যে এই কাজটা করতেছো, এই কাজটা একটা মানুষের ক্ষতি করতেছে, একটা প্রতিবন্ধী শিশুর জন্ম হইতেছে, এইটা খারাপ, এইটা একজনের সাথে অন্যায় হইতেছে, একটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এই বাচ্চাটা কি করব, ভবিষ্যৎ কেমন কি হইব, এইটা একটা যুক্তি হইতে পারে। কিন্তু কোনো যুক্তি নাই, কিছু নাই, জাস্ট কারো ভাল লাগতেছে না ভাই, এইটা তো ভাই এটা নিয়ে তো বলা যাবে না ভাই। হ্যাঁ হ্যাঁ ভালো, আমার ভালো না লাগা এটা তো অবশ্যই কোনো ম্যাটার করে না। তার যে ক্ষতি হইব এটা তো আমি তার বলতে পারি যে আপনার এই কাজটা করলে আপনার ক্ষতি হইতে পারে, ক্ষতিটা আপনি এটা তো বলতে পারি দেখাইবেন, না। দেখায়, হ্যাঁ অবশ্যই, যদি এটা আপনি ক্ষতি বাইর করতে পারেন তাহলে তো আপনি ক্ষতিটার কথা বইলা তখন তাকে আপনি বলতে পারেন যে এটা করলে এই ক্ষতিটা হবে। আপনার কাছে যদি এভিডেন্স এই যে, থাকে, আপনার হ্যাঁ কাছে যদি স্বাভাবিক, প্রমাণ থাকে, সেই ক্ষতিটার প্রমাণটা যদি থাকে, সেই প্রমাণটা দেখাতে পারবেন। কিন্তু যদি সেটা না থাকে, জাস্ট আমি তো আবারও বলে দিলাম, জাস্ট আপনার ভাল লাগে না, বা আপনার আল্লাহ কইছে, বা আপনার শিবে কইছে, কিছু একটা কইছে, বা কলিমুদ্দিন কইছে, এইটার জন্য আপনি আরেকজনকে তো বাধা দিতে পারবেন না ভাই। হ্যাঁ এটা, হ্যাঁ এটা হ্যাঁ এটা ঠিক আছে, আমি বাধা দিতে পারবো না, এটা অবশ্যই। কিন্তু মানে আমি তো এটা বলতে পারি না যে ভাই আপনি যদি এটা করেন আপনার স্বাভাবিক সম্পর্কটা নষ্ট হইতে পারে, এতটুকু তার ক্ষতি চিন্তা করে যদি আমি বলি, বা তার যদি তার ক্ষতি বা তার একটা সমস্যা হইতে হইতে পারে, বা তার সম্পর্কের মধ্যে টানাপোড়েন পড়তে পারে, এটা যদি আমি তার বলি তার তো কোনো সমস্যা নাই, তাই না? এটা তো আমার নিজের জন্য আমি বলতেছি না, এটা তার ভালোর জন্য আমি অবশ্যই তার বলতেছি, তাই না? হ্যাঁ, এটা তো হ্যাঁ, আমি তার আপনি বলতে পারি, বলতে বা পারেন। সাইন্টিফিক ভাবে হ্যাঁ, তার সমস্যা, সমালোচনা হ্যাঁ বা সমালোচনা সাইন্টিফিক করতে ভাবে, পারেন, তার এই কাজটা হ্যাঁ তার সমালোচনা আপনি সাইন্টিফিক, হ্যাঁ তার সাইন্টিফিক ভাবে তার যে সমস্যাটা হইব, বা এই যে ফিজিক্যালি যে এই বাচ্চা হইলে যে সমস্যাটা হইব, এটা তো আমি আমার সাথে বলতেছি না, তার স্বার্থে, কারণ আমি তো এই কাজটা করি না, অবশ্যই, সে করছে। অবশ্যই বলতে হ্যাঁ পারেন তার ভাই, সাথে আমি বলতে বলতে পারেন, পারি যে ভাই অবশ্যই বলতে আপনি পারেন, এই কাজটা আপনার করে, আপনার আপনার বাক স্বাধীনতা আছে, আপনি অবশ্যই বলতে পারেন, কিন্তু হ্যাঁ তা ভাই বাধা আপনি যে, দিতে পারবেন না, হম, বাধা দিতে পারবেন না, না কারণ হচ্ছে অবশ্যই না, বাধা তো দিতে পারবো, তার ক্ষতি তাদের সম্পর্কে চাপাতি তার দিয়া, অবগত করতে হবে। তাদের চাপাতি দিয়া কোপাইতে পারবেন না, তাদেরকে মানে রাস্তাঘাটে ঝাঁপায় পড়তে পারবেন না, এগুলা ভাই করতে পারবেন না। হ্যাঁ, আপনি তাদের না, সমালোচনা ভাই করতে পারবেন। আপনার 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 যে মানে ডিবেট গুলো আমি শুনি, আমার মাঝে মধ্যে এমন হাসি উঠে মাঝে, মানে আমি হাসি, মনে করেন হাসতে হাসতে একবার মনে করেন আমার অবস্থা পুরো খারাপ হয়েছে মাঝে মধ্যে, এরকম মানে হাসি উঠে আপনার মানে ডিবেট শুনি, খুব হাসি উঠে। তো একটা কথা আমি বলতে চাই যে অন্যায় যেন কোনো জায়গায় না হয়, আমার কথা মেন কথা হচ্ছে অন্যায়টা যেন কোনো জায়গায় না হয়, অবিচারটা যেন কোনো জায়গায় না হয়। তো আমি মাদ্রাসায় যখন পড়ছি তখন আমি দেখছি যে মানে হুজুরদের যে চিন্তা ভাবনা আসলে মানে কত নোংরা চিন্তা ভাবনা। আপনারা যে এই যে বলৎকারের যে বিষয়টা আপনারা বলেন, এই বিষয়টা আসলে অনেক হুজুররাই বা অনেক মানে সরি হুজুর না, মানে যারা যে মডারেট মুসলিম তারা কোনোভাবে এই বলৎকারের বিষয়টা মানতে চায় না, কিন্তু ভাই আমি নিজের চোখে দেখছি ভাই, আমি যে মাদ্রাসায় পড়তাম ওটা তেজগাঁও, ওই যে রেল গেটের সামনে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আমি নিজের চোখে দেখছি, আমরা নিজের চোখে দেখছি ছাত্ররা ছাত্রদের সাথে এই খারাপ কাজটা করে, হুজুররা এই খারাপ কাজটা করে ছাত্রদের সাথে, এটা আমরা নিজের চোখে দেখা।
কিন্তু তারা যখন আমি কমেন্ট যেগুলো দেখি যেগুলোর বিরুদ্ধে মানে মডারেট মুসলিমরা কথা বলে যায় না মাদ্রাসার ছাত্ররা এগুলো করে না, মাদ্রাসার সবজিরা ভালো, তখন ভাই মাঝে মধ্যে আমার স্বাভাবিকভাবে আমার খুব রাগ হয়, বুঝছেন ভাই। এদের সাথে মানে এদেরকে আমি কিভাবে বুঝাবো ভাই যে এই কাজগুলা হুজুররা প্রতিনিয়ত করতেছে, প্রতিনিয়ত মাদ্রাসায় এই দর্শন হইতেছে প্রতিনিয়ত। এমন কোনো রাত বাকি না, এমন কোনো রাত তো কমই আছে যে রাতের মধ্যে এই যে ছেলেরা ছেলেদের সাথে খারাপ কাজ করে না, বা এই যে হুজুররা হুজুরদের সাথে খারাপ কাজ করে না, হুজুররা ছাত্রদের সাথে খারাপ কাজ করে না, এই রাতগুলো খুব কমই হয়, বুঝছেন ভাই। আমি যখন মাদ্রাসা পড়ছি আমরা দেখতাম, আমরা এগুলো নিয়ে মজা নিতাম, এগুলো দেখে দেখে মজা নিতাম, বুঝছেন ভাই। তো সত্য কথাটা খুবই আসলে খুবই এটা মজা নেওয়ার বিষয় না ভাই, এটাগুলো খুবই দুঃখজনক। একটা বাচ্চা স্কুলে যায়, মাদ্রাসাতে যায়, ভালো পড়ালেখা করার হ্যাঁ জন্য, শেখার জন্য, সেখানে তারা এটা এইভাবে হয়ে ফেরত আসে। এটা তাদের জন্য হ্যাঁ অত্যন্ত, এটা এবং তাদের হ্যাঁ সাইকোলজিক্যাল যে এটা এটা সমস্যা ঠিক। হয় ভবিষ্যতের জীবনটা যে তাদের মানে সাইকোলজিক্যাল ট্রমার ভিতর দিয়ে তারা যায়, যে কি বড় সাইকোলজিক্যাল সমস্যা হ্যাঁ তাদের হয়ে যায়, এটা তো ভাই মানে খুবই ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ সেটা সেটা অবশ্যই, হ্যাঁ ভয়ঙ্কর বিষয় অবশ্যই, কিন্তু মানে আমরা যখন এগুলো দেখতাম সরাসরি, মানে এগুলো যা তারা করতো, মানে ছাত্রদেরকে বাইল টেল দিয়া মানে লেলা টেলা যে বিভিন্ন রকমের করতো, এই দৃশ্য মানে অবশ্যই এটা খারাপ কাজ, অবশ্যই এটা খারাপ কাজ, কিন্তু মানে এই জিনিসগুলো মানে মাঝে মধ্যে আমরা মানে দেখতাম তো, আমরা দেখতে দেখতে এগুলো মনে করেন যে একটা মানে হুজুরদের মধ্যে এক ধরনের মানে একটা হাস্যকর একটা চলে আসতো আর কি, মানে মানে হাসার মানে একটা চলে আসতো, মানে আপনি বুঝতে পারতেছেন তো আমি মানে কি বুঝতে বলতে পারতেছি। চাইতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু ভাই যেমন এটা ধরুন যে আপনি আসলে এটা ভাই আসলে হাসির বিষয় না, এটা খুবই হ্যাঁ মর্মান্তিক বিষয় অবশ্যই যে একটা হাসির ছোট বিষয় না, বাচ্চার সাথে যখন কারণ এই রকমের ঘটনা ঘটে, এটা হ্যাঁ তো খুবই হ্যাঁ তার মর্মান্তিক তো বিষয়। লাইফটা হ্যাঁ তার লাইফটা এবং শেষ তারা হয়ে যায়, তাই না? আমি হ্যাঁ তার লাইফটা শেষ হয়ে যায়, এবং তারা এই যে এই কাজগুলো তারা প্রতিনিয়ত করতেছে, এমনকি মানে অনেক আছে এগুলো বিশ্বাস করতে চায় না। আমার সবচেয়ে বড় মানে সমস্যা দুঃখটা আছে এই জায়গায় যে তারা বিশ্বাস কেন করতে চায় না এইসব বিষয়গুলা। আর বিশ্বাস না করতে চাওয়ার মেইন কারণ কি জানেন? মেইন কারণ হচ্ছে তার বাইরে হতে পারে না, তারা তো বোর্ডিং এ রাখা হয়। যেই সময়টাতে বাচ্চারা মায়ের কোলে থাকবো, 7 বছর বয়স 8 বছর বয়সের বাচ্চারা তো মায়ের সাথে থাকার কথা, সেই বয়সে তাদেরকে শুধুমাত্র জান্নাতের আশা করে তারা এই মুসলমানরা তাদেরকে মাদ্রাসায় ভর্তি করায়। এই জিনিসগুলো যে কতটা মর্মান্তিক আর মানে কতটা খারাপ, মানে আমি ভাষায় মানে প্রকাশ করার মতো না। আবার এই যে আপনার যে একটা আপনি যে একটা আপনি যে একটা ভিডিও দেখাইছিলেন, ওই একটা ভিডিও আমি দেখছিলাম যে ওই যে ওই ওই যে আপনার, আমি আসলে এই ভিডিও দেখে খুবই শক খাইছি। ওই যে একটা ভিডিও, ওই যে খেলাফত যে প্রতিষ্ঠা হয়েছিল 2014 সালে, আইএস এর একটা মানে বাহিনী, ওই যে ওই আপনার ওই সানজার নামক একটা এলাকা অঞ্চলে নাকি যে ছিল খেলাফত কায়েম করে, যে মেয়েদেরকে তারা দর্শন করছে না, হ্যাঁ, এরকম একটা ভিডিও। হ্যাঁ মেয়েদেরকে বিক্রি করছে তারা, বাজারে নিয়ে বিক্রি হ্যাঁ করছে। হ্যাঁ 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 এই ভিডিওটা আমি দেখছি, বুঝছেন। এই ভিডিওটা আমি দেখার পর আমার মানে জানেন ভাই, রাত্রে দেখছি তো ভিডিওটা, আমি মানে খুবই কান্না করছি এই ভিডিওটা দেখে। আমার আসলে মানে আমি মানসিক ভাবে খুবই খারাপ অবস্থা হয়েছিল আমার, যে আমি আসলে এতদিন তো আমি পড়ছি বইয়ের মধ্যে যে এগুলো হয়েছে, তো তোর মনের মধ্যে কিছুটা হইলেও ডাউট ছিল যে এটা এরকম আসলে হয়েছে কি হয়েছে না, কিন্তু যখন আমি এই আইএস এর যে বিষয়টা ওটার জন্য আমি দেখলাম, তখন আমি আমার পুরোপুরি ক্লিয়ার আমি যে না, নিশ্চয়ই এরা এই 1400 বছর আগে এরা এই কামগুলাই করছে, এই অবস্থায় এসেছিল মানুষের, এই এই ট্রমার মধ্যে দিয়ে বেড়ে গেছে। এবং এদের 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 এরা যে কাজগুলো করছে, এগুলো কিন্তু প্রকৃত ইসলাম, এবং প্রকৃত ইসলাম মানেই তারা এই কাজগুলো করছে। তারপর ওই যে আফ্রিকাতে যে নাইজেরিয়াতে যে বুকু একটা কি জানি একটা আসলো না, বুকু ইসলাম বোকো নাকি হারাম, জানি, বোকো হারাম। হ্যাঁ বুকু হারাম। হ্যাঁ হ্যাঁ বোকো হারাম মানে ওরাও হইতেছে এই স্কুলের পশ্চিমা শিক্ষা, এই শিক্ষা দীক্ষা জ্ঞান পশ্চিমা অর্জন এগুলো হারাম। হুম। হ্যাঁ পশ্চিমা শিক্ষা হারাম, হ্যাঁ পশ্চিমা শিক্ষা হারাম, হ্যাঁ ঠিক, এটা ঠিক। হ্যাঁ ওরা কি করছে, ওরা ওই যে এই কাজটা করছে। তো এইগুলা কি মানে এইগুলা তো মানুষ জানি না, আমার মনে হয় যে মুসলমানরা এগুলো স্বাভাবিক, যারা সাধারণ মুসলমান এই কাহিনীগুলো কি তারা জানে? জানে না। জানে, অনেকেই বলে, অনেকেই বলার চেষ্টা করে না এগুলা মানে দুষ্ট লোকেরা, এগুলা আসলে প্রকৃত ইসলাম নহে, এগুলা আসলে দুষ্ট লোকেরা, এগুলা আসলে ইহুদি নাসারাদের হ্যাঁ চক্রান্ত, হ্যাঁ হ্যাঁ এগুলা বইলা তারা কি কোন রকমের পাশ কাটায়। হ্যাঁ, কারে মানে কিভাবে বুঝামো এদেরকে যে এটাই পূর্ণাঙ্গ ইসলাম, এটাই হচ্ছে আসল ইসলাম? আমি আসলে কিভাবে বুঝামো এদেরকে? আমি মানে আমি তো আগে মনে করেন যে লেখালেখি আমি মানে আমার একটা ছোটবেলা থেকে একটা শখ ছিল বই পড়ার। তো আমি মাদ্রাসায় আমি লুকায় লুকায় আমি আমার ট্রাঙ্কে আমার মানে ছাত্রদের তো বোর্ডিং এ যারা থাকে এদেরকে ট্রাঙ্ক থাকে, কিন্তু আমার এরকম ট্রাঙ্ক ছিল একটা, তো ট্রাঙ্কের মধ্যে আমি আমার বই রাখতাম। মানে আমি বিভিন্ন ধরনের বই পড়তাম, মানে বিশেষ করে হুমায়ুন আহমেদের বই আমার খুবই খুবই ভালো লাগতো। তো হুমায়ুন আহমেদের বই আমি পড়তাম, ডক্টর জাফর ইকবালের বই পড়তাম। তো সায়েন্স ফিকশন গুলো আমার খুব ভালো লাগতো, তো আমি পড়তাম। তো
এই বই পড়ার একটা অভ্যাস থেকে একসময় একটা মনে হলো যে না আমি একটু বই লেখার চেষ্টা করি, কিন্তু মাদ্রাসায় তো ওই পরিবেশটা নাই, যে বই লেখার মতো কোনো পরিবেশ নাই আসলে মাদ্রাসায়। তো যখন আমি মাদ্রাসা থেকে এসে পড়ছি, তখন ভাবলাম যে না একটা একটা কিছু লেখি, একটা কাল্পনিক কোনো একটা উপন্যাস লেখি। তো আমি আমার পেজে, সরি আমার আমার আইডিতে, আমি 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 আইডিতে আমি মানে গল্প লেখা শুরু করছি আর কি, একটা বানায় একটা গল্প লেখা শুরু করছি। গল্পটার নাম দিছিলাম আরকানুস। তো হ্যাঁ, তো এই গল্পটা আমি লেখা শুরু করছিলাম, এটা একটা মানে কাল্পনিক গল্প আর কি, ম্যাজিক টেজিক আছে। তো তখন আমি ইসলাম নিয়ে তখন ঘাড়াঘাড়ি করি নাই। তো এই প্রোগ্রাম এই স্টোরিটা আমি 16 পর্ব পর্যন্ত লিখছিলাম, পরে আর লিখতে পারিনি, মোবাইল ভেঙে গেছিল। তো পরবর্তীতে আস্তে আস্তে যখন আমি ইসলামের এই বিষয়গুলো জানছি, আমার তো পুরো শখ হয়ে গেছে, বুঝছেন ভাই। তো আমি এই লেখালেখি তখন থেকে মানে বন্ধ হয়ে গেছে, মানে এই গবেষণা করতে করতে লেখালেখিটা বন্ধ করে দিয়েছি। কিন্তু লেখালেখি আমার অভ্যাস আছে, আমি কবিতা টবিতা লিখি, আমি কবিতা আমার খুবই পছন্দ, আমি নিজেও কবিতা বানায় লিখি। তো আমার রিয়েল আইডিটা আমি দিতে পারতেছি না আপনারে। তো আর ওই যে সি লর্ড নামে একটা পেজ আছে আমার, ওই পেজে আসলে কিছু নাই। তো মাঝে মধ্যে কিছু ভিডিও ছাড়ি আর কি, এই যে ইসলামের যে বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, এরা যে এই যে ঠিক আছে সিলট ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাকে আজকে তাহলে আমরা বিদায় জানাই, কারণ আমাদের ব্যাকস্টেজ একদম ভর্তি হয়ে গেছে। আবারও কথা হবে আপনার সাথে সিলট ভাই, তাহলে আজকে বিদায় জানাই। হ্যাঁ জি ভাই, আসিফ ভাই, আমি একটু চাইছিলাম যে একটু থাকতে, ওই যে মুমিনদের সাথে একটু ভাই, এটার জন্য কথা আপনি ধীরে ধীরে যুক্ত হন আরো। আপনার একটু দেখি, আপনার কথাবার্তা একটু শুনি, তারপর আপনাকেও আমরা প্যানেলে নিব। আপাতত আপনাকে আমাদের কিছুদিন দেখতে হবে ভাই, একদম হঠাৎ করে তো আমরা এভাবে প্যানেলে নেই না ভাই। হ্যাঁ, আপনি আরো কয়েকটা লাইভে যুক্ত হন, সমস্যা কিছু নেই। কথাবার্তা বলেন, আস্তে আস্তে আপনার কথা শুনি আমরা, আমরা আস্তে আস্তে শুনি, তখন আপনাকে আমরা নিজেরাই বলবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার খুব ভালো লাগলো আজকে ফার্স্ট টাইম আপনার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ধন্যবাদ ভাই, ভালো আপনি থাকেন, কি জানেন? শুভরাত্রি আপনাকে। ঠিক আছে, আপনিও আসতে পারবেন আমাদের সাথে, কিন্তু আপনার একটু পার্টিসিপেট করতে হবে, মাঝে মাঝে পার্টিসিপেট করবেন, আস্তে আস্তে সবই হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে।